সবাই শুনতে পাচ্ছ? ঠিক আছে। আজকে আমরা শুরু করতে চলেছি ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসের প্রত্যেকটা টপিক আমরা গুছিয়ে গুছিয়ে পড়ব। কেন এটা শুরু করলাম না, অনেকেই তোমাদের আমাকে মেসেজ করছো পার্সোনালি যে স্যার শুধুমাত্র মক টেস্টেই শুধু করাচ্ছেন, একটু চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলো আমাদের একটু যদি রিভাইজ করিয়ে দিতেন খুব ভালো হতো। আমি তার জন্য শুরু করেছি কি যেটুকু আমি জানতাম, মানে আমি যেভাবে পড়েছি তোমাদের ঠিক সেভাবে নোটটা আমি বানিয়েছি, যে যেটুকু জানলেই নয়, না জানলে তোমাদের চলবে না, সেইটুকুই তোমাদের জানাবো এবং সেইটুকু ভালোভাবে জানাবো। এমনভাবে জানিয়ে দেবো যাতে আর তোমাদের অন্য কিছু জানার প্রয়োজন না পড়ে। শোনো, বেসটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি ধীরে 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 উপর দিকে উঠতে পারবে। তোমার বেসটা যদি গড়বড়ে থাকে তুমি উপর দিকে উঠতে পারবে না। আই ভেক্টর স্পেসের এখানে আমাদের শুধুমাত্র এই ভেক্টর স্পেসেই হবে, আজকে অন্য কিছু হবে না, আজকে সাবস্পেস হবে না। এই পরের ভিডিওতে আসবে সাবস্পেস। ভেক্টর স্পেসের কিছু প্রপার্টি হবে, ভেক্টর স্পেস কতটুকু জানলে কতটুকু চিনতে পারলে আমি ভেক্টর স্পেস সেটাকে প্রমাণ করতে পারবো, এইটুকুই। কোনটা ভেক্টর স্পেস হবে, কোনটা ভেক্টর স্পেস হবে না, ভেক্টর স্পেস হতে গেলে কি কি লাগে। চলো, আইকে ভিতরে কি কি জানার আছে না। প্রথম কথা, ভেক্টর স্পেস হতে গেলে প্রথমে গ্রুপ আর ফিল্ড সম্বন্ধে একটু জ্ঞান থাকতে হবে। গ্রুপ আর ফিল্ড সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, সেই জ্ঞানটা আমি তোমাদের দিয়ে দেবো। আর ইন্টারনাল ও এক্সটার্নাল কম্পোজিশন, এটা আমি ছবির মাধ্যমে তোমাদের বোঝাবো, তাহলে আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। তারপর আমরা দেখব ভেক্টর স্পেসের ডেফিনেশন কি, এবং শেষে কিছু এক্সাম্পল যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো দেব। তার আগে সবার প্রথমে আমরা জেনে নিই যে নাম্বার সিস্টেমে যে সমস্ত নাম্বারগুলো আমাদের লাগে সেটা তোমরা আবার রিভিশন করে দিই। ন্যাচারাল নাম্বারে কে কে থাকে গো? 1, 2, 3 এরকম করে চলতে থাকে। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু একটু বাড়তি বলি, কাউন্টেবলি ইনফাইনাইট। বুঝতে পেরেছো? কেন ইনফাইনাইট? কারণ এর শেষ নেই। আর কেন কাউন্টেবল? না, একে আমরা 1, 2, 3 এরকম দ্বারা সংখ্যা দ্বারা গুনতে পারি। ভেরি গুড। তারপর আসে হোল নাম্বার, মানে পূর্ণ সংখ্যা, যেটা শূন্য থেকে শুরু হয় এবং পুরো ন্যাচারাল নাম্বারটাকে ঘিরে ধরে। বুঝতে পেরেছো? নেক্সট আসে কি না, রেশনাল নাম্বার। না, নেক্সট হচ্ছে ইন্টিজার, জেড বা আই দ্বারা ডিনোট করা হয়। এটা কি আসে না, শূন্য আসে, +-1 আসে, +-2 আসে, এইভাবে চলতে থাকে। তারপর আসে কিউ। কিউ মানে হলো রেশনাল নাম্বার। সেই সমস্ত সংখ্যাকে রেশনাল নাম্বার বলে যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি ও কিউ দুটোই ইন্টিজারের মধ্যে থাকে। বুঝতে পেরেছো? তারপর আসে ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার কোনগুলো? না, যেগুলোকে কান্ট বি এক্সপ্রেস as p by q ফর্ম, যেগুলোকে এই আকারে প্রকাশ করা যায় না। যেমন √2, মানে রুট প্রাইম, যেগুলো √3, পাই, ই, এটসেট্রা। বুঝতে পেরেছ? তারপর আসে কে না, বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। এটা আর কিছুই নয়, কিউ ইউনিয়ন কিউ ড্যাশ, মানে কিউ ও কিউ ড্যাশের সবটাকে মিলালে রিয়েল নাম্বার আসে। বুঝতে পেরেছ? এবং সব শেষে আসে কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার আর কিছুই নয়, এ প্লাস আইবি টাইপের দেখতে হয়, যেখানে আই সমান √(-1) এবং এ কমা বি, এটা খুব ইম্পর্টেন্ট, এ কমা বি কোথা থেকে আসে না, রিয়েল নাম্বার থেকে আসে। বুঝতে পেরেছ? এটা হলো আমাদের নাম্বার সিস্টেমের সমস্ত নাম্বারগুলো। এবারে ভালো করে লক্ষ্য করে দেখো, যেটার জন্য এত কিছু বলা, এই ন্যাচারাল নাম্বারটা সাবসেট হয় কার? হোল নাম্বার। হোল নাম্বারটা সাবসেট হয় কার? ইন্টিজারের। ইন্টিজার সাবসেট হয় কার? কিউর। এবং কিউ ড্যাশ কিন্তু কিউ সাবসেট হবে না, কিউ সাবসেট হয় কার? কিউ ড্যাশ সম্বন্ধে জানার এখন দরকার নেই, রিয়েল নাম্বার। আর রিয়েল নাম্বার সাবসেট হয় কার?
না কমপ্লেক্স নাম্বার। বুঝতে পেরেছো? এবারে বুঝো, আমাদের এই এই জিনিসটা না জানলেও হবে, শুধুমাত্র এই কটা জানবে: ন্যাচারাল নাম্বার, সাবসেট অফ ইন্টিজার, সাবসেট অফ রেশনাল নাম্বার, সাবসেট অফ রিয়েল নাম্বার, সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। মানে এর থেকে এ বড়, এর থেকে এ বড়, এর থেকে এ বড়, এর থেকে এ বড়। বুঝতে পেরেছো? সব থেকে বড় যদি কেউ থাকে সে হয় কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের ছোট ভাই, একদম পরের ভাই, সেটা রিয়েল নাম্বার। বুঝতে পেরেছো? কেন যা বলছি একটু পরে বলবো। চলো, এবার দেখো জেডটা গ্রুপ হয় কিনা আগে দেখো। এটাও কেন বলছি বলবো। দেখো, জেড প্লাস আমার গ্রুপ হয়, তার কারণ কি, জেডের যে কোনো দুটো তুমি এ আর বি নাও, তাদের ক্লোজার জেডেই থাকবে, তারা অ্যাসোসিয়েটিভ হোল্ড করবে। এই যে 2 নম্বর অ্যাসোসিয়েটিভ, দেখো যে কোনো দুটো নাও, অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করবে। তারপরে শূন্য রয়েছে জেডের মধ্যে, যেটার সাথে যে কোনো এর সাথে যোগ করো, ডান দিকে যোগ করো বা বাম দিকে যোগ করো, সবসময় এই আসবে। তাহলে আইডেন্টিটিও কমপ্লিট হয়ে গেল, ক্লোজার অ্যাসোসিয়েটিভ হয়েই গেছে। আর প্রত্যেকটা এর জন্য দেয়ার এক্সিস্ট ইউনিক, সবসময় ইউনিক হতে হয়, মাইনাস এ বিলংস টু জেড, কারণ আমাদের জানি ইনভার্স সবসময় ইউনিক হয়। ইউনিক মাইনাস এফ জেড এর মধ্যে রয়েছে, সে এর সাথে যদি এই এ দিয়ে, এই যে আমার অপারেশন দিয়েছে সেই অপারেশন দিয়ে যদি এ এর সাথে মাইনাস এ কে অপারেট করা হয়, সেখানে আমার সবসময় আইডেন্টিটি এলিমেন্ট আসে। তাহলে গ্রুপ হয়ে গেল। এবার সেটা কি আমার অ্যাবেলিয়ান গ্রুপ? একদম অ্যাবেলিয়ান গ্রুপ। কি বলা আছে দেখো, এ প্লাস বি যদি আমি করি, সবসময় বি প্লাস এ হয়। হয় কি হয় না? হয়তো ফর অল এ কমা বি বিলংস টু ইন্টিজার। এই প্রপার্টি যখনই হোল্ড করে গেল, আমরা বলে দেবো যে এটা একটা কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ প্লাসের রেসপেক্টে হলো, ডটের রেসপেক্টে বটে কিনা দেখি। ডটের রেসপেক্টে নয়, কারণ জানো তো, এটা ক্লোজার হোল্ড করেছে, অ্যাসোসিয়েটিভও হোল্ড করে যাবে। পুরোটা লিখছি না। আইডেন্টিটি ওয়ান রয়েছে, এখানে ওয়ান কেন আইডেন্টিটি হলো? আচ্ছা বলো তো, যে কোনো এর সাথে এখানে যেহেতু মাল্টিপ্লিকেশনের সাথে রয়েছে, তাই ওয়ানই গুণ একমাত্র সংখ্যা, যেটা গুণ করলে সেই সংখ্যাটাই ফিরে আসবে, তাই ওয়ানটা আইডেন্টিটি। বুঝতে পেরেছো? কিন্তু ভালো করে দেখো, এ কে যদি আমি এমন একটা বি এর সাহায্যে গুণ করি যাতে ওয়ান আসে, সে বিটা কে ওয়ান বাই এ। আচ্ছা, ওয়ান বাই এ এরকম কেউ কি ইন্টিজারে থাকে? না। ইন্টিজার মানে হচ্ছে অখণ্ড সংখ্যা, 0 ± 1 ± 2 এইরকম ভাবে থাকে। কখনো 1 বাই এ এই টাইপের নাম্বার কখনোই ইন্টিজারে থাকে না। তার জন্য ইনভার্স প্রপার্টি হোল্ড করলো না। ইনভার্স প্রপার্টি হোল্ড করলো না, এই জন্য এটি ক্রসের রেসপেক্টে মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে না। বুঝতে পেরেছো? তাহলে ডটের রেসপেক্টে গ্রুপ করলো না, কিন্তু প্লাসের রেসপেক্টে গ্রুপ করলো। কেন বলছি? কারণ ভেক্টর স্পেস হতে গেলে আমার কি করতে হবে? ফিল্ড হতে হবে। ফিল্ড হতে গেলে কি জানি আমরা, না ধরো একটা এফটা যদি ফিল্ড হয়, তাহলে প্লাস এবং ডট এই দুটো অপারেশন থাকে। প্লাসের এফ প্লাসটাকেও হতে হয় অ্যাবেলিয়ান গ্রুপ, যেটা দেখালাম, মানে কমিউটেটিভ গ্রুপ। আর এফ স্টার কমা ডটটাকেও হতে হয় অ্যাবেলিয়ান গ্রুপ। স্টার কেন দিলাম? স্টার মানে হচ্ছে এফ থেকে শুধুমাত্র ওই জিরো এলিমেন্টটা বাদ। প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স পেতে হবে ডটের রেসপেক্টে, তবেই ডটের রেসপেক্টে সেটা একটা গ্রুপ হবে। এবং এ ডট বি সমান বি ডট এ, যোগের ক্ষেত্রে আমরা করেছিলাম এ প্লাস বি সমান বি প্লাস এ, এখানে ডটের রেসপেক্টে এ ডট বি সমান বি ডট এ। এই প্রপার্টি গুলো যদি হোল্ড করে, তাহলে আর একটা প্রপার্টি, আর একটা ছিল ডিস্ট্রিবিউটিভ, সেটা এখানে বলছি না। এ প্লাস এ ইন্টু বি প্লাস সি সমান এ ডট বি প্লাস এ ডট সি। আর এদিকে যদি বি প্লাস সি থেকে এ এখানে ডট থাকতো, তাহলে বি ডট এ প্লাস সি ডট এ। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি যেটা দরকার সেইটুকুই বলবো। শুধুমাত্র এই এই দুটো কন্ডিশন হোল্ড করছে কিনা দেখো। তাহলে আমি বললাম চারটা মেন মেন নেব।
জেড কিউ আর সি। এই জেডটাই দেখো আমরা দেখিয়ে নিলাম যে ডটের রেসপেক্টে ও গ্রুপ ফর্ম করছে না, তার জন্য এটা একটা ফিল্ড হলো না। নট ফিল্ড, নট এ ফিল্ড লিখে দিয়েছি দেখো। তারপর কিউটা দেখো, জেড বাদ দিয়ে কিউ ফিল্ড হবে, আরও ফিল্ড হবে, আর কমপ্লেক্স নাম্বারও ফিল্ড হবে। শুধুমাত্র জেড ফিল্ড হবে। যদি তোমরা বলো স্যার ন্যাচারাল নাম্বারটাই ফিল্ড হবে, ন্যাচারাল নাম্বার প্লাসের রেসপেক্টে গ্রুপ নয়। কেন জানো? কারণ এর শূন্য যে আইডেন্টিটি এলিমেন্ট প্লাসের রেসপেক্টে সেটাই ন্যাচারাল নাম্বারে থাকে না, তাই ন্যাচারাল নাম্বারটা আমি লিখিনি এখানে। তাহলে যদি বলি এন আর জেড বাদে বাকি যেগুলো রয়েছে কিউ আর এবং সি, এগুলো হলো ফিল্ড। এবার ফিল্ড কেন বলছি? ফিল্ড বলার কারণ হচ্ছে আমরা যখন কোনো ভেক্টর স্পেস ডিনোট করি তখন লিখি ভি ওভার এফ এইটা ব্র্যাকেট কোমা প্লাস কোমা ডট। এটা হচ্ছে একটা ফিল্ড। কখন হয় না, যখন কিছু সার্টেন প্রপার্টি হোল্ড করে। আর এই যে ভিটা, ভিটা কার রেসপেক্টে ফিল্ড হয়? এই ভেক্টর স্পেস হয় না ফিল্ডের রেসপেক্ট? এই ফিল্ডটাকে আমার হয় কিউ হতে হবে, দাঁড়াও 1 মিনিট, এটা লেখাটা গোলমালে, হয় কিউ হতে হবে, নাহলে আর হতে হবে, নাহলে সি হতে হবে, নাহলে এমন কিছু হতে হবে যেগুলো ফিল্ড হয়। কিন্তু এই ফিল্ডের জায়গায় যদি ইন্টিজার দেওয়া থাকে, ধরো দেওয়া আছে ভি ওভার জেড প্লাস কোমা ডট, এটা কি একটা ফিল্ড? এটা কি ভেক্টর স্পেস হবে? জেডটা নিজেই ফিল্ড নয়, তাহলে কি করে এ ভেক্টর স্পেস হবে? এইগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন। তার জন্য এগুলো তোমায় বলছি যে আগে আমাকে চিনতে হবে যে ভিতরে যে আছে সেটা কি ফিল্ড। ফিল্ড যদি না হয় ভেক্টর স্পেসের চিন্তাই করবো না। নেক্সট, এবার আসে ইন্টারনাল ও এক্সটার্নাল কম্পোজিশন। ইন্টারনাল আর এক্সটার্নাল কম্পোজিশন বলতে কি, ইন্টারনাল মানে মানে ভিতরে, ইন্টারনাল মানে ভিতরে। ধরো এটা একটা ন্যাচারাল নাম্বারের সেট, এখানে কে আছে 1 2 3 এরকম করে অসংখ্য সংখ্যা ছড়িয়ে আছে। আচ্ছা, একটা বাইনারি অপারেশন প্লাস নিলাম মানে যোগ করা। যে কোনো দুটো এ কমা বি তুমি ন্যাচারাল নাম্বার থেকে নাও, তাদের যোগ করো, সর্বদা ন্যাচারাল নাম্বারই থাকবে। তাহলে প্লাসটা একটা ইন্টারনাল কম্পোজিশন হবে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে, হ্যাঁ কিনা? কিন্তু যদি প্লাসের জায়গায় মাইনাস নিই, দেখো এখানে মাইনাস নেওয়ার ফলে 2 থেকে যখন এই 3 বাদ দিচ্ছি -1 আসছে। মাইনাসে কিন্তু ন্যাচারাল নাম্বারে নেই, তাই এই মাইনাস, এই বাইনারি অপারেশনটা নট এ ইন্টারনাল কম্পোজিশন অফ ন্যাচারাল নাম্বার। বুঝতে পেরেছো? তাহলে এক্সটার্নালটা কি? এক্সটার্নাল হলো না একটা ফিল্ড দেওয়া থাকবে, আর এই স্পেসটা ভি দেওয়া আছে, সেটা ভেক্টর স্পেস হতেও পারে নাও পারে এখন। কিন্তু আমি আলফা নেব ফিল্ড থেকে, এবং ভি থেকে একটা এলিমেন্ট নেব স্মল ভি। এই আলফা আর ভি, ভি এর যখনই আমি মাল্টিপ্লাই করব ডটের রেসপেক্টে, সেটা যদি ভি এর মধ্যে থাকে তবে সেটা ভেক্টর স্পেস হবে বলে আমরা ভাবতে পারবো। যদি এটার মধ্যে না থাকে তাহলে প্রথমেই বাদ, প্রথমেই বাদ। তাহলে এক্সটার্নাল কম্পোজিশন মানে বাইরের থেকে, ফিল্ডের থেকে একটা এলিমেন্ট নেব, ফিল্ড থেকে একটা নিলাম, আর ভেক্টর স্পেস থেকে একটা ভেক্টর নিলাম, এই ভিটা হচ্ছে ভেক্টর, আর ফিল্ড থেকে একটা এলিমেন্ট নিলাম। তাহলে এদের প্রোডাক্টটা যদি আবার ভেক্টর ওই স্পেসটার মধ্যে থাকে, তাহলে সেটা ভেক্টর স্পেস হওয়ার জন্য আমরা বলবো উপযুক্ত। কিন্তু ভুলেই যে থাকবে তাই নয়, এখনো কিছু প্রপার্টি আমাদেরকে স্যাটিসফাই করতে হবে, তবে আমরা বলতে পারবো যে ভেক্টর স্পেস সেটা হবে। বুঝতে পেরেছো? এই দেখো কি বলেছে, প্রোডাক্ট মাস্ট বিলং টু আউটসাইড সেট ভি। এই ভিটা হচ্ছে এই ফিল্ডের আউটসাইড সেট। নেক্সট, চলো কি বলা আছে, এক্সটার্নাল কম্পোজিশন ভি ওভার এফ। তোমরা এবার একটা কথা দেখো, ধরো আমি একটা সেট নিলাম, 1 মিনিট দাঁড়িয়ে, ধরো একটা সেট নিলাম কিউ, কিউ আর এর উপরে আমি দেখছি এটা আমার ভেক্টর স্পেস হবে কিনা। তাহলে এটার জন্য আমাকে একটা এক্সটার্নাল কম্পোজিশন আমাকে
দেখতে হবে আলফা আর ভি করে যদি কিউর মধ্যে থাকছে কিনা। আচ্ছা, আর এর মধ্যে আমার রুট টু আছে কি নেই, এটা একটা আমার আর এর মধ্যে একটা ফিল্ডের এলিমেন্ট। আর ভি কিউর মধ্যে আমি নিলাম যে কোনো, ধরো ধরো আমি নিলাম 2 এর 3 বিলংস টু কিউ। এবারে রুট টু ইন্টু 2 এর 3 যখন করছি তখন কি আসছে, 2√2/3। এটা কখনোই কিউর মধ্যে থাকে না, কিউর মধ্যে কখনো এইরকম এলিমেন্ট থাকবে না। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি জানতে পারছি, যদি ভিতরের যে সেটটি থাকবে সেটা যদি বাইরের সেটের থেকে বড় হয়ে যায়, তাহলে কিন্তু সেটা এক্সটার্নাল কম্পোজিশন হোল্ড করবে না। এক্সটার্নাল কম্পোজিশন হোল্ড করবে না। সব সময় বাইরের সেটটাকে ভিতরের সেটটার থেকে, বাইরের সেটটাকে ভিতরের সেটের থেকে বড় হতে হবে। মানে হয় হতে হবে সি ওভার আর, নাহলে হতে হবে আর ওভার কিউ, নাহলে হতে হবে তোমার কিউ কিউ ওভার জেড, নাহলে হতে হবে সি ওভার কিউ, নাহলে হতে হবে আর ওভার জেড। ভালো করে দেখো, এগুলো ভেক্টর স্পেস হতে পারে, এখনো গ্যারান্টি নয়, এটাও হতে পারে। কিন্তু এই দুটো কিন্তু ভেক্টর স্পেস নয়, কিন্তু এক্সটার্নাল কম্পোজিশন হোল্ড করবে, কারণ জেডটা ফিল্ড নয়। এক্সটার্নাল হোল্ড করলেও কিন্তু আমরা বলতে পারি না এক্সটার্নাল কম্পোজিশন হবে বলে, এটাও ভালো করে মনে রাখতে হবে। কারণ কি, এক্সটার্নাল কম্পোজিশন তখনই হোল্ড করে যদি এই ভিতরে জেড যেটা আছে এটাকে ফিল হতে হয়। বুঝতে পেরেছো? আগেই বলা আছে ফিল হতে হবে। তাহলে এই দুটো কিন্তু নয়, তাহলে এই তিনটে নিয়ে আমাদের অপারেশন চলবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলা আছে দেখো। দেখো সি ওভার আর, এটা একটা ভ্যালিড। আর ওভার সি কিন্তু হবে না, কারণ আরটা ছোট সিটা বড়, এটা হবে না। কিউ ওভার আর, এটাও হবে না, কারণ কিউ ছোট আর বড়। আর ওভার কিউ কিন্তু হবে, সি ওভার কিউ কিন্তু হবে, কিন্তু কিউ ওভার সি হবে না। একটা হলো না, দুটো হলো না, তিনটে হলো না। তিনটে হবে, তিনটে হবে না, দুই তিন, তিনটে হবে না। বুঝতে পেরেছো? নেক্সট, আর ওভার সি কেন হলো না, এখানে দেখো দেওয়া আছে। আইটা যদি সি এ থাকে আর আরটা আমরা 2 নিলাম বা 3 নিলাম, যা কিছু নিতে পারি, তার সাথে যখন আমি মাল্টিপ্লাই প্রোডাক্ট করব, 2i কখনোই আর এর মধ্যে থাকবে না। ঠিক ছবিটা এইরকম দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। সি ওভার আর এ হবে, আর ওভার কিউ হবে, সি ওভার কিউ এ হবে, মোট তিনটে। ক্লিয়ার? নেক্সট, এবারে ভেক্টর স্পেসের ডেফিনেশনে চলে আসি। এত দূর বুঝতে পেরেছো? ভেক্টর স্পেসে 10টা 12টা যেথায় যে বই যেমন দেওয়া আছে, এই প্লাসের রেসপেক্টে গ্রুপ হতে হবে, এবেলিয়ান গ্রুপ হতে হবে, অত কিছু জানার দরকার নেই, কিচ্ছু জানার দরকার নেই। শুধুমাত্র মনে রাখবে যে জিরোটা আছে কিনা, জিরোটা ভি এর মধ্যে আছে কিনা, এই ভিতরে যে এফটা রয়েছে এটা ফিল্ড কিনা, মানে জেড নেই তো ভিতরে, জিরোটা আছে কিনা, ভিতরেরটা ফিল্ড কিনা, আর এই এক্সটার্নাল কম্পোজিশনটা হোল্ড করছে কিনা, এক্সটার্নাল কম্পোজিশনটা হোল্ড করছে কিনা, আর ডটের রেসপেক্টে আইডেন্টিটিটা আছে কিনা। বুঝতে পেরেছো? 4টা প্রপার্টি দেখলেই হবে। জিরোটা আছে কিনা, এটা মেন, সবচেয়ে বেশি মেন। জিরো অনেক ক্ষেত্রে থাকে না, সেক্ষেত্রে আমরা করে দিয়ে চলে আসি। এক্সটার্নাল কম্পোজিশন হচ্ছে কিনা এটা তোমাকে দেখতে হবে, আর আইডেন্টিটি এলিমেন্ট ডটের রেসপেক্টে আছে কিনা এটাও তোমাকে দেখতে হবে। আর সর্বোপরি প্রথমেই যেটা আমরা চোখ বুলালেই বুঝতে পারবো যে সেটা ফিল্ড কি না, যার ওভারে রয়েছে সেটা একটা ফিল্ড কিনা। এই তিনটে দেখো কোর প্রপার্টিস আমি লিখে দিচ্ছি, তিনটি কোর প্রপার্টি। এই তিনটি কোর প্রপার্টি যদি তোমরা মনে রাখতে পারো, এটা তো চোখ বন্ধ করে দেখা মাত্র বলে দেবে, বাকি এই তিনটে প্রপার্টি যদি তোমরা মনে রাখতে পারো, 12টার জায়গায় তিনটে মনে রাখা অনেক সোজা, তিনটে মনে রাখলেই হয়ে যাবে। যখন এক্সাম্পল দেবো তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে এটা হচ্ছে। নেক্সট চলো, দেখো ভেক্টর স্পেসের এবারে এক্সাম্পল আরম্ভ করেছি। সবসময় মনে রাখবে যে ওভার যখনই কোনো ফিল্ডের উপরে হবে, এই ফিল্ডটাকে ওর থেকে ছোট হতে হবে। দেখো ভি এ কমা বি দেওয়া আছে, এ কমা বি বিলংস টু আর। এ কমা বি আর মানে জানো, আমি যখন আর ক্রস আর করছি তখন আমাদের আসছে এ কমা বি টাইপের এলিমেন্ট, যেখানে এটা আর এ আছে আর বিটা হয় এটা।
এ বিলংস টু আর বি বিলংস টু আর। তাহলে এটা কি হয়, আর টু। আর টু অনেকে জানো কিন্তু কিভাবে আসছে সেটা অনেকে ভুলে যাও। এই আর ক্রস আর থেকে আর টু আসছে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এই আর টু এটা কি আর এ হবে ভেক্টর স্পেস? কেন হবে না? এই আর টু তে কোথা থেকে এলিমেন্ট আসছে? আর টু এলিমেন্ট আসছে আর থেকে। বেসিক্যালি যদি আমরা এর বেসটা ভালো করে লক্ষ্য করে দিই, ভিত রয়েছে আর ওভার আর, যেটা অবশ্যই ভেক্টর স্পেস, যেটা অবশ্যই ভেক্টর স্পেস। তোমাদের আগে আমি একটা কথা বলতে ভুলে গেছি এখানে, যে যদি সি ওভার সি হয় অবশ্যই ভেক্টর স্পেস। যে কোনো ফিল্ড তার সেই ফিল্ডের রেসপেক্টে ভেক্টর স্পেস হয়ে যাবে। আর ওভার কি আর, এটাও ভেক্টর স্পেস। কিউ ওভার কিউ, এটাও ভেক্টর স্পেস। বুঝতে পেরেছো? এত রয়েছে। আর যখন ডাইমেনশন পড়বো আর পড়বো তখন সেটা আমরা বেসিস পড়বো, সেক্ষেত্রে আমরা বলে দেবো যে এর ডাইমেনশন কত, ওর ডাইমেনশন কত, এভাবে বলবো। কি এখন অধুরে যাচ্ছি না, আগে যেটুকু জানা সেটুকু জানছি। দেখো এবার বলেছে আর টু ওভার সি, এটা কি হবে? আর টু ওভার সি মানে কি? এর ভিতটা আমরা যদি দেখি, আর টু এলিমেন্ট কোথা থেকে আসছে? আর থেকে। আর সি ফিল্ড রয়েছে, তা আর ওভার সি কি আমার ভেক্টর স্পেস? না, তাই এটা হবে না। তার কারণ কি দেখে নাও, 2,3, এটা ব্র্যাকেট দিতে হতো। 2,3 আর টু তে যদি থাকি, আর আই টু সি এ যখনই গুণ করে দিচ্ছি এটা আসছে, এর মধ্যে থাকছে না। এবারে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স যখন দেখো বলছে আমাদের বেসিক একটু জানলে যে ম্যাট্রিক্স ট্যাট্রিক্স অত কিচ্ছু ভাবার দরকার নেই। আর ওভার যখন কিউতে হবে ম্যাট্রিক্সটা তখন হয়ে যাবে, কিন্তু কিউ ওভার আর হলে হবে না। এটাই তো আমি প্রথম থেকে বলছি। রেশনাল ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই ইররেশনাল স্কেলার, মানে ধরো একটা রেশনাল নাম্বার মধ্যে 2, 3, 5, 7 এগুলো রেশনাল নাম্বার, যে কোনো ইন্টিজার একটা রেশনাল নাম্বার। আর আর থেকে আমি √2 নিয়ে নিলাম, তাহলে গুণ করলে কি আসছে? 2√2, 3√2, 5√2 আর 7√2। এটা ডাজ নট বিলংস টু কিউ। ভালো করে দেখো, তার জন্য এটা হচ্ছে না। চলো নেক্সট কেস দেখি। নেক্সট ভেক্টর স্পেসের এক্সাম্পল পলিনোমিয়াল দেওয়া আছে। ধরো একটা পলিনোমিয়াল দেওয়া আছে, সেই পলিনোমিয়ালটা বলা হচ্ছে 1 + x + x² আর ওভার আর, আর ওভার আর। তাহলে হ্যাঁ স্যার আর ওভার আর করে দেবো, কিন্তু আগে ভালো করে লক্ষ্য করে দেখো এটা কি জিরোটা এলিমেন্ট এখানে থাকছে? জিরো এলিমেন্ট কি থাকছে? থাকবে। যখন জিরো বসাচ্ছি তখন ওয়ান আসছে, যখন জিরো জিরো এলিমেন্ট থাকবে না এতে, জিরো এলিমেন্ট কোনো মতে থাকবে না। কারণ এক্স যখন জিরো বসাচ্ছি তখন ওয়ান চলে আসছে, এক্স যখন -1 বসাচ্ছি তখন 1 - 1 + 1, জিরো এলিমেন্ট থাকছে না, তাই এটা ডাজ নট বিলংস টু আর, এটা কখনোই আমার ভেক্টর স্পেস হবে না। সেলফ সেট অফ পলিনোমিয়াল ওভার আর, যদি সমস্ত পলিনোমিয়ালের সেট ধরা হয়, সমস্ত পলিনোমিয়াল সেট আর ওভার আর যদি হয় তখন ভেক্টর স্পেস। সেখানে এক্স থাকবে, সেখানে x² থাকবে, সেখানে 1 + x² থাকবে, এইরকম থাকবে। শুধুমাত্র একটা এক্সাম্পল ধরে নিয়ে যদি আমি ভাবি তাহলে কিন্তু হবে না। সেট অফ অল পলিনোমিয়ালস হবে এখানে, সমস্ত পলিনোমিয়ালসের সেটটা যখনই আর ওভার আর রয়েছে, প্রথম কন্ডিশন আর ওভার আর, এটা আমার স্যাটিসফাই হয়ে গেছে, সেট অফ অল পলিনোমিয়ালস আমার ভেক্টর স্পেস হয়ে যাবে। কিন্তু সেই সেট অফ অল পলিনোমিয়াল আর ওভার সি, আর ওভার সি যখনই আমি দেখে নিলাম তখনই সেটা আর ভেক্টর স্পেস হলো না। বুঝতে পেরেছো? এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট এই এই কোশ্চেনটা মাঝে মধ্যে পড়ে, অ্যাটমোস্ট ডিগ্রি এন আর এক্স্যাক্টলি ডিগ্রি এন, এই দুটো। এক্স্যাক্টলি মানে কি, ধরো 1 + x², এক্স্যাক্টলি ডিগ্রি 2, এক্স্যাক্টলি ডিগ্রি 2, মানে 2 হতেই হবে। এই 1 + x² আর 1 - x² যখন আমি দুটো নিয়ে নিলাম, এ একটা ধরো ভেক্টর হচ্ছে ভি থেকে, তখন কি হবে আমার যখন এদের, এখানে দেখো তুমি সবকিছু পেয়ে যাবে, আশা করি সবকিছু না, এখানে তুমি জিরো এলিমেন্ট পাবে না। 1 + x² + 1 - x² যখন আমি ইন্টারনাল কম্পোজিশনের যোগ এক্সটার্নাল ইন্টারনাল যোগ করছি, তখন দেখো আমার আসছে কি, এই দুটোই কেটে যাচ্ছে, 2 থাকছে। এটা কি আমার এক্স্যাক্টলি ডিগ্রি 2 হবে? এক্স্যাক্টলি ডিগ্রি 2 হচ্ছে না, কারণ এটা এটা 0 ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে এটা ডাজ নট বিলংস টু ভি হয়ে যাচ্ছে। অতএব এক্স্যাক্টলি ডিগ্রি এন
কখনোই ভেক্টর স্পেস হবে না। কিন্তু অ্যাটমোস্ট ডিগ্রি এন, অ্যাটমোস্ট ডিগ্রি এন মানে কি? না ধরো বলে অ্যাটমোস্ট ডিগ্রি 2 যদি বলা আছে, ভালো করে বোঝো, অ্যাটমোস্ট ডিগ্রি 2 মানে কি? এটা এটা 1 হতে পারে এক্স আর এক্স স্কোয়ার, এই তিনটে দিয়ে জেনারেট করবে কি না, জেনারেট করবে ধরো হলো 2, এটাও কিন্তু এটা ভি সেট যদি হয়, ভি এর মধ্যে আছে, সবচেয়ে বেশি হলে 2, তার নিচে আমার এটা 0 ডিগ্রি হতে পারে। তারপর 2 × 1 আছে ধরো, এবার কি হচ্ছে 1 প্লাস, এটা বড় তোমার করে ধরো আছে 1, পেনটা উড়ে গেছে, ধরো 1 প্লাস এক্স, এটাও কিন্তু ভি এর মধ্যে থাকবে, এটাও কিন্তু 2 এর থেকে ছোট অ্যাটমোস্ট। তাহলে আমি যখন এই যে অপারেশনটা লাগাচ্ছি, এটা দেখো 2 চলে আসছে, ইন্টারনাল কম্পোজিশনের যখনই কাজ করছি তখনই তার থেকে ছোট হয়ে যাচ্ছে, হলেও কোনো অসুবিধা নেই, কারণ ও 2 হতেই হবে, কোনো দিব্যি দেওয়া নেই, 2 এর থেকে কমও হতে পারে। কথাটা বুঝতে পারলে? এক্স্যাক্টলি ডিগ্রি এন যদি হয়, হবে না। অ্যাটমোস্ট ডিগ্রি এন যদি হয়, হবে। তবে হতে হবে কি না, হয় আমার এই আর ওভার আর বা আর ওভার কিউ, এগুলো আমাকে আগে দেখে নিতে হবে কার এগেনস্টে বলা আছে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। একটু পজ করে দেখে নিও, তোমরা আরামসে বুঝতে পারবে, আমি বুঝিয়ে দিয়েছি। এবারে এক্সাম্পল বলা আছে ফাংশন এন্ড সিকোয়েন্সে। দেখো কন্টিনিউয়াস যদি ফাংশন হয়, বাউন্ডেড যদি ফাংশন হয়, মানে শুধুমাত্র একটা কন্টিনিউয়াস ফাংশন ধরে নিলাম সাইন এক্স, স্যার হচ্ছে না তো, সাইন এক্স তো কন্টিনিউয়াস, তাহলে শুধুমাত্র সাইন এক্স কে আমি ভাবছি তা নয়, সমস্ত কন্টিনিউয়াস সাইন এক্স, কস এক্স, এক্স, মড এক্স, এই সমস্ত কন্টিনিউয়াস ফাংশনের যে সেট, সেটা একটা ভেক্টর স্পেস হবে। বাউন্ডেড ফাংশনও ঠিক সেরকম, সাইন এক্স কস এক্স এটা কিন্তু বাউন্ডেড নয়, এটা বাউন্ডেড নয়, এই যে সেটগুলো, সেগুলো কিন্তু ভেক্টর স্পেস হবে। বুঝতে পেরেছো? আনবাউন্ডেড ফাংশন ভেক্টর স্পেস হবে না। আনবাউন্ডেড ফাংশন, কারণ এদের ধরো ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই দুটোই কিন্তু আনবাউন্ডেড, কিন্তু এদের যখনই আমি যোগ করব, মানে সেটাও তো আনবাউন্ডেড হতে হবে, কিন্তু না, এক্ষেত্রে এটা বাউন্ডেড হয়ে যায়, সেটা বাউন্ডেড হয়ে যায়। বুঝতে পেরেছো? আবার ঠিক কনভার্জেন্ট সিকোয়েন্সও ভেক্টর স্পেস হয়ে যায়, কিন্তু ডাইভারজেন্ট সিকোয়েন্স হয় না। কারণ ডাইভারজেন্ট সিকোয়েন্স কেন হয় না জানো? দেখো, ধরো একটা সিকোয়েন্স দেওয়া আছে এক্স এন, এটা বলা আছে না, ধরো বলা আছে 1 যখন এক্স গ্রেটার দেন 0, আর 0 যখন এক্স লেস দেন 0। ওয়াই এন রয়েছে 0 এক্স গ্রেটার দেন 0, আর 1 যখন এক্স লেস দেন ইকুয়াল টু 0। কিন্তু যখন ধরো এক্স এন প্লাস ওয়াই এন করছি, সেখানে সবসময় কিন্তু 1 আসছে, কনস্ট্যান্ট সিকোয়েন্স মানে কনভার্জেন্ট সিকোয়েন্স। বুঝতে পেরেছো? নেক্সট, এইটা দেখো, আমরা শুধু কিউ আর সি এগুলো দিয়েই রইলে তো চলবে না, আরো অনেক কিছু রয়েছে। এখানে বলা আছে কিউ রুট টু ওভার কিউ। আচ্ছা, কে বড় আগে জানতে হবে, কিউ রুট টু বড় না কিউ বড়? যদি কিউ রুট টু বড় হয় তাহলে ঠিক আছে, কিউ বড় হলে সেটা কিন্তু হবে না। আচ্ছা, কিউ রুট টুর এলিমেন্ট কেমন জানো? এটা বলা হয় এ প্লাস বি রুট টু টাইপের, যেখানে এ কমা বি দুটোই বিলংস টু করবে কোথায়, কিউতে। আচ্ছা, যদি বি ইকুয়াল টু 0 ধরে নিই আমরা, তাহলে দেখো কিউ রুট টু এ থাকছে, এটা কি কোথায় আছে, কিউ। মানে ভেবে দেখো একটা কথা, একটা পার্টিকুলার বি এর ক্ষেত্রে পুরো কিউ সেটটা চলে এলো, সমস্ত কিউ গুলো রয়েছে। বি এর মান এবার যদি আমি পরিবর্তন করতে থাকি, 1 2 নানা রকম করতে পারি, তাহলে এই সেটটা আরো বেশি এলিমেন্ট রয়েছে। হিসাব করে দেখতে গেলে কিউ সাবসেট অফ কিউ, আর কিউটা ফিল্ড, আমার ভেক্টর স্পেস হয়ে যাবে। ইয়েস, এটা ভেক্টর স্পেস হবে। আর আমার কিছু দেখারই দরকার নেই, ভেক্টর স্পেস হবে, কারণ 0 এলিমেন্ট আছে নাকি দেখে নিই আগে। একবার ধরুন এ আর বি যদি আমি 0 পুট করে নিই, দুটোই যদি 0 পুট করে নিই, তাহলে 0 থাকছে, 0 বিলংস টু কিউ রুট টু। বুঝতে পেরেছো? এবারে কি যদি দেখি, যে কোনো দুটো যোগ করো, এ প্লাস বি রুট টু
অনেকগুলো স্যার a মাইনাস বি রুট টু যোগ করে দিই, তাহলে তোমার 2a হয়ে গেল। এটাও তো হতে পারে 2a প্লাস 0 রুট টু, জিরোটাও বিলংস টু কিউতে তো রয়েছে, কোনো চাপ নেই, এক্স্যাক্টলি বা এরকম তো কিছু খোলা নেই। তাহলে আর ওয়ানটা তো রইবে, এ যদি 1 হয়ে যায়, বি যদি 0 হয়ে যায়, তাহলে দেখো 1 বিলংস টু কিউ। বুঝতে পারলে না পারলে না? প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখি। এইটাই তোমাদের বলছিলাম, এটা আমি 1 ধরে ধরেছিলাম মনোটনিক ফাংশন। বলছে মনোটনিক ফাংশন কি ভেক্টর স্পেস হবে? কখনোই হবে না। কিরকম দেখো, এফ ধরে নিলাম, এক্স গ্রেটার দেন যখন 0 তখন হবে এক্স, আর লেস দেন 0-র জন্য হবে 0। আবার জি এক্স ধরে নিলাম, যখন 0 এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর মাইনাস এক্স হবে যখন এক্স লেস দেন 0। দুটো যখন যোগ করবে দেখো এফ, এটা কি হচ্ছে, এটা একটা মনোটোনিক ফাংশন, মনোটোনিক ইনক্রিজিং, মনোটোনিক ইনক্রিজিং, আর এটা মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। এবার দেখো যখন এফ এক্স প্লাস জি এক্স করছি, এটা একটা মনোটোনিক ফাংশনই আসছে না, এক্স যখন এক্স গ্রেটার দেন 0 আর মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। কি করে হবে? কিছু ফাংশনের জন্য পজিটিভ থাকবে, কিছু ফাংশনের জন্য নেগেটিভ থাকবে, এটা নট এ মনোটোনিক ফাংশন। বুঝতে পেরেছো? মনোটোনিক ফাংশন হলো না, তার জন্য এটা একটা ভেক্টর মানে ক্লোজার প্রপার্টিটাই হোল্ড করলো না। আচ্ছা, যদি মনোটোনিক ফাংশন না বলে যদি বলো মনোটোনিক ইনক্রিজিং ফাংশন বলা থাকতো, তাহলে কি হতো? ধরো বলা আছে আর ওভার আগে, এটা একটু মুছে দিই, পুরোটাই মুছে দিই। ধরো বলা আছে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, ধরো এফ এক্স বলা আছে এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর 0 এক্স লেস দেন 0, মানে এটা মনোটোনিক ইনক্রিজিং ফাংশন চলতে থাকছে এইভাবে, এই পয়েন্টটা থাকছে এইভাবে চলতে থাকছে। বুঝতে পেরেছো? মনোটোনিক ইনক্রিজিং। তাহলে এটা কি আমার বলতে পারি যে আবার জি এক্সও আমাকে মনোটোনিক ইনক্রিজিং এ নিতে হবে, সমস্ত ইনক্রিজিং ফাংশনের সেট নিতে বলেছে। আচ্ছা ধরো এটা কোথা থেকে কথা বলেছে, না এফ ম্যাক্স রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, মানে আর ওভার আর। যে ভালো করে লক্ষ্য করে দেখো তো, মাইনাস ওয়ানটা আর এ আছে না নেই? আছে। তাহলে মাইনাস ওয়ান ইন্টু আমি যদি এফ করে নিই এফ এক্স, তখন কি হচ্ছে বলো তো, মাইনাস এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, 0 এক্স লেস দেন 0। এটা কি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন হলো? না, এটা তখন কিরকম ফাংশন হচ্ছে, মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে স্কেলার প্রোডাক্টটা, এটা বলে স্কেলার প্রোডাক্ট অপারেশন, এটা স্যাটিসফাই করলো না। তাহলে মনোটোনিক ফাংশন যদি থাকে, আর ওভার আর হবে না। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন 3 কি বলছে, লেট ভি বি এ সেট অফ অল রিয়েল পলিনোমিয়াল অফ ডিগ্রি এক্স্যাক্টলি 10। আগে ভালো করে দেখো, এক্স্যাক্টলি ডিগ্রি 10 বলে দিয়েছে, মানে প্রথমেই হলো না। তারপরে কার কি আমার দেখার দরকার নেই, ভি ওভার সি, ভিটাকে, ভিটা কোথা থেকে, রিয়েল না পলিনোমিয়াল মানে রিয়েল নাম্বার থেকে আছে, আর ওভার সি। আরো একটা কন্ডিশন করবো, হলো না। প্রথমে এক্স্যাক্টলির জন্য হবে না, আমরা কি বলেছিলাম, যদি অ্যাটমোস্ট হয়, অ্যাটমোস্ট, অ্যাটমোস্ট হলে হয়, এক্স্যাক্টলি হলে হবে না, এক্স্যাক্টলি হলে হবে না। প্রথমে একটা কন্ডিশন হয়নি, তারপর আর ওভার সি মানে ফিল্ডটাকে বড় করে দিচ্ছে, সেটা দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাই করেনি, তাই হলো না। আর এই অ্যাটমোস্ট হলে হয় আর এক্স্যাক্টলি হলে না হয়, তার জন্য আরেকটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি বলেছিলাম সেখানে বলা ছিল না 0, এটা থাকবে না, আর এক্সটার্নাল কম্পোজিশনটাও ফেল হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর কি বলছে, দ্য সেট অফ অল রিয়েল পলিনোমিয়াল, রিয়েল পলিনোমিয়াল মানে আর। এখন আরটা দেখি, ওভার দ্য সেট অফ জেড ইন্টিজার জেড, এটা হবে, জেডটা কি ফিল্ড? প্রথমে বলেছিলাম জেড ফিল্ড না, জেড নট এ ফিল্ড, নট এ ফিল্ড, তাই এটার ভেক্টর স্পেস হওয়ার কোনো আমার চিন্তা ভাবনায় মাথা আনা চলবে না, আর দেখার দরকার নেই। দেখো বলে দিয়েছে জেড নট এ ফিল্ড। বুঝতে পেরেছো? কোশ্চেন 5 কি বলছে, দ্য কালেকশন অফ বাউন্ডেড ফাংশন, আমি বলেছি সমস্ত বাউন্ডেড ফাংশন, সাইন এক্স কস এক্স
তোমার যেরকম ফাংশন আমি ধরবো বাউন্ডেড ফাংশন যা আছে সবগুলো কিন্তু তোমরা যদি টেন এক্স কি বাউন্ডেড না, টেন এক্স কিন্তু বাউন্ডেড না, টেন এক্স মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যায়, এটা বাউন্ডেড হবে না। তাহলে এসব যে ফাংশন গুলো রয়েছে যেগুলো বাউন্ডেড ফাংশন -1 টু দি পাওয়ার n, এগুলো সব বাউন্ডেড ফাংশনের মধ্যে পড়ে। এগুলো ভেক্টর স্পেস ফর্ম করবে আর এর ওভারে, বুঝতে পেরেছো? ক্লোজ আর হোল্ড করবে, দুটো বাউন্ডেড ফাংশনের যোগফল বাউন্ডেড হয়, দুটো স্কেল জিরোটা থাকছে, জিরোটা একটা বাউন্ডেড ফাংশনের মধ্যে পড়ে, এগুলো সমস্ত কিছু হোল্ড করে যাবে ভেক্টর স্পেসে। তাহলে বাউন্ডেড ফাংশন আগে যেটা বলেছিলাম সেটা হোল্ড করবে ভেক্টর স্পেস। নেক্সট, এবারে দেখো রিয়েল পলিনোমিয়াল বলা আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, সে রিয়েল পলিনোমিয়াল মেক ভেক্টর স্পেস কার এগেনস্টে করে। আমি কি জানি রিয়েল পলিনোমিয়াল উপরে করবে, রিয়েল পলিনোমিয়াল কিউর উপরে করবে, রিয়েল পলিনোমিয়াল কি কমপ্লেক্সের করবে, রিয়েল পলিনোমিয়াল কি ইন্টিজারে করবে? না, এই দুটো হবে না, কারণ এটা ফিল্ড নয়, নট এ ফিল্ড, আর এটা বড়, এর থেকে এটা বড়, এটাই বলে দিতে হবে। আর ওভার আর হবে, আর ওভার সি হবে না এক্সটার্নাল কম্পোজিশন, কারণ বড় হয়ে যাচ্ছে। আর ওভার কিউ হবে, আর ওভার জেড হবে না, কারণ জেডটা ফিল্ড নয়। এবারে বুঝতে পেরেছো? দেখো আমি যা বলেছি সেগুলোই রয়েছে, তোমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কথা নয়। ভিডিওটা যদি একটু মন দিয়ে তোমরা দেখে নিয়েছো, আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে ভেক্টর সাবস্পেস কি, এগুলো সব আমরা সম্পূর্ণ ভেক্টর স্পেসটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো। যত যা কিছু উদাহরণ প্রয়োজন তোমাদের পরীক্ষার রেসপেক্টে যা কিছু লাগে, আমি সব কিছু তোমাদের এরকম স্লাইড আকারে আনার চেষ্টা করব। একটা ভিডিও করতে অনেক খাটতে হয়, একটা এইরকম আমি যখন পাওয়ার পয়েন্ট বানাই কোনো কিছু দিয়ে, তখন আমাকে তার ইনপুট দিতে হয়, আমি কিভাবে চাইবো সেটা তাকে বলতে হয়, সেইভাবে আমার করতে হয়। করার পর যদি আমার সেটা পছন্দ হয় তাহলে সেটাকে আমি স্লাইড আকারে বানাই, যদি না পছন্দ হয় আবার তাকে স্লাইড আকারে বাদ দিয়ে দিই। একটা ভিডিও করতে প্রায় একটা দিনের খাটনি থাকে সামান্য একটা ছোট্ট ভিডিও করতে। চলো আর কিছু দেখি কি আছে, এটাই শেষ। দ্য সেট অফ অল রেশনাল ম্যাট্রিক্স মানে কিউ, রেশনাল মানে কিউ, ওভার দ্য ফিল্ড অফ রিয়েল নাম্বার হবে কি? তোমরা নিজেরাই বলো, আর ভাবার দরকারই নেই, হয়ে গেল। হবে না। রেশনাল ম্যাট্রিক্স মানে কিউর কিউর এলিমেন্ট থাকবে, কার উপরে? রিয়েল নাম্বার উপরে, হবে না। এবার দেখো, এটা তো হয়ে গেল। 8 নম্বর কি বলছে? নট ভেক্টর স্পেস বলেছে, রিয়েল সিকোয়েন্স। ধরো আর ওভার আর বলা আছে, রিয়েল সিকোয়েন্স, অন্য কিছু বলা নেই, কোনটা হবে না। সবসময় দেখতে হবে জিরো এলিমেন্টটা এখানে রয়েছে কিনা, জিরো এলিমেন্টটা রয়েছে কিনা ওই ফাংশনের, এটা এফ, এটা এফ হবে, এফ ম্যাপস আর টু আর তো। তাহলে যদি লিমিট 1 হয় সিকোয়েন্সটা, সিকোয়েন্স 1 হলে জিরো থাকছে না, 2 হলেও থাকছে না, আর ডিফাইন্ড ওভার সি মানে আর ওভার সি, আর ওভার সি হলে কি থাকবে? হবেই না। তাহলে কখন হবে? না যদি আর ওভার আর হয়, আর লিমিটটা এন টেন্স টু ইনফিনিটি হোক, যাই হোক, এফ অফ এন বা যা হোক থাকে, সেটা আমার জিরো হয়। লিমিটটা যদি আমার জিরো হয়, না এটা তো লিমিট ইয়ে বার করে, এটা না, লিমিট যদি তার জিরো হয়, সিকোয়েন্সের লিমিটটা, সিকোয়েন্সের লিমিট যদি জিরো হয়, বুঝতে পেরেছো? তাহলেই আমার কাজ হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি সাবস্পেস নিয়ে এবার ভালো ভিডিও বানাচ্ছি। স্লাইড আজকে রেডি করে নেবো, হয়তো কালকে শুট করে কালকে বিকেল থেকে ছেড়ে দেবো। ধন্যবাদ।